আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে কাল। সংবিধানের ৭১-এর ১ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এই অধিবেশনের আহ্বান করেছেন। এই অধিবেশনে নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই অধিবেশনটি ব্যাপক আলোচিত। বেলা ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন বসার কথা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য এই অধিবেশনে নির্ধারণ করা হবে। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন শুরুর ৩০ কার্যদিবসের মধ্যে অধ্যাদেশগুলো আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সংস্কার ও নতুন পথ চলার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের ঐতিহাসিক দায়িত্বের বিষয়ে আলোকপাত থাকবে এতে। সংবিধান সংস্কার পরিষদ গঠন, গণভোটের বাস্তবায়ন নিয়ে তুমুল আলোচনা হতে পারে বলেও ধারণা করছে অনেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সচিবালয়ে বৈঠক করছেন সরকার দলীয় সংসদ সদস্যদের সাথে। সেখানে রয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠকের বিষয়ে আমাদের জানান। এছাড়াও জানতে চাই আজ আর কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল ১১টায় আসলে এই সংসদ সচিবালয়ে বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বে সরকার দলীয় যেসব সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন বিশেষ করে এই সংসদ সচিবালয়ে, এবং সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী কিন্তু ৯টায় এসেছেন এবং তিনি এই বৈঠকের আগেও আরও একটি বৈঠক করেছেন। এবং আজকে আসলে মূলত আপনি যেটি বলছিলেন যে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল এবং রাষ্ট্রপতি সেই অধিবেশনের আহ্বান করেছেন, এবং সেই কারণেই আসলে আজকে যে বৈঠক, সেই বৈঠকে স্পিকার, ডেপুটি স্পিকার নির্ধারণের বিষয়টি হতে পারে। এটি একটি যেমন এর আগে পাশাপাশি যেটি বলছিলাম যে সংসদের যে কার্যপ্রণালী বিধিগুলো থাকে এ নিয়ে কিন্তু বিএনপি ইতিমধ্যে তার কার্যালয়, গুলশানের কার্যালয়ে কিন্তু দুদিনব্যাপী কিন্তু ধারাবাহিক বৈঠক করেছে। যারা নতুন সংসদ সদস্য হচ্ছেন, প্রায় শতাধিক নতুন সংসদ সদস্য এবারে সংসদ সচিবালয় সংসদে অংশগ্রহণ করবেন। এবং যে জুলাই গণ অভ্যুত্থানের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ বিশেষ গুরুত্ব বহন করছে। প্রধানমন্ত্রীর যে কর্মসূচি আপনি আসলে জানতে চেয়েছেন, এছাড়াও প্রধানমন্ত্রী এখন এর আগে যে শিক্ষা সংক্রান্ত সরকারের অগ্রাধিকার কার্যক্রম সম্পর্কে একটি বৈঠক করেছেন, সেটি 10টায়, এবং এখন সংসদ সদস্যদের সাথে বৈঠক চলছে। এবং এরপরে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সচিব বস্ত্র পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং রেশম উন্নয়ন বোর্ডের পরিচালকদের সাথে, গবেষণা ইনস্টিটিউটের সাথে সভা করবেন, সেটি দুপুর 12টা। এবং এরপরে মন্ত্রী, উপদেষ্টা এবং সচিব অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আরও একটি সভা হবে। যে সেই সভাটি মূলত বাংলাদেশের শ্রমবাজার এবং শ্রম সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা হতে পারে। এছাড়া তার কার্যবিধিতে প্রধানমন্ত্রী যে দুপুরে 2টার দিকে এবি পার্টি চেয়ারম্যানের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে, এবং আরও বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ তার রয়েছে। তো সংসদ সচিবালয়ে কিন্তু ইতিমধ্যে সরকার দলীয় সংসদ সদস্যরা কিন্তু প্রবেশ করেছেন এবং বৈঠক চলছে। হয়তোবা বৈঠকের থেকে সিদ্ধান্ত আমরা এখানে অপেক্ষা করছি, হয়তো সেই সিদ্ধান্ত আমরা জানতে পারবো কারা হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার। এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের প্রস্তাব কিন্তু সরকার দল ইতিমধ্যে জামাতে ইসলামী অর্থাৎ বিরোধী দলের কাছে করেছে। সেটিও বা কী পর্যায়ে রয়েছে বা সেটি গ্রহণ হচ্ছে কিনা, সেই জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং আমরা এই গেটে আছি এবং ভিতরে যে বৈঠক চলছে, সংসদ সদস্যরা বেরিয়ে যাবার সময় হয়তো আমরা তাদের কাছ থেকে বিষয়টি জানতে পারবো। জানছিলাম প্রধানমন্ত্রীর কার্যক্রমের খবর। সংসদ ভবনের সামনে আছেন সকমের সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সেলিম, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। সার্বিক প্রস্তুতির খবর আমাদের জানান। সার্বিক প্রস্তুতি বিষয় যদি শোভন বলি, যে সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় যে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পুর আহ্বানে কিন্তু আগামীকাল সংসদে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আমাদের সহকর্মী হাসান মাহমুদ যিনি জানালেন যে এই মুহূর্তে কিন্তু বৈঠক চলছে এবং বৈঠক থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চলে আসবে বলে আমরা ধারণা করছি এবং আমাদের জানানো হয়েছে, সেটি হলো যে ৭২ এই সংসদে আসলে স্পিকার এবং
ডেপুটি স্পিকার কারা হবেন সে বিষয়ে কিন্তু একটি সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া আপনি জানেন যে বিরোধী দল থেকে কিন্তু ডেপুটি স্পিকার হওয়ার কথা রয়েছে। যদি বিরোধী দল থেকে এই বিষয়ে কোনো সাড়া না দেওয়া হয় তাহলে ডেপুটি স্পিকার কে হবেন সে বিষয়ে একটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এছাড়া এই সংসদে আগামীকাল যে সংসদ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সংসদকে আসলে কতটা প্রাণবন্ত করা যায় সে বিষয়ে কিন্তু সংসদ সদস্যরা যখন আসলে এইখানে প্রবেশ করছিলেন সংসদ ভবনে তারা আমাদের জানিয়েছেন যে এই সংসদ অন্যান্য সংসদের মতো গতানুগতিক হবে না, সেটি এই সংসদ হবে কিন্তু সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মতামতের ভিত্তিতে এবং একটি প্রাণবন্ত সংসদ অনুষ্ঠিত হবে বলে আমাদের জানানো হয়েছে। এই এখন এই মুহূর্তে যে সংসদ সরকার দলীয় সংসদীয় সভা যে অনুষ্ঠিত হচ্ছে সেই সভা শেষে কিন্তু আমাদের চিফ হুইপ নুরুল ইসলাম আমাদের এইখানে এলডি হলে সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলন থেকে আমরা কিন্তু আসলে জানতে পারবো যে আসলে সংসদীয় সভায় আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সে বিষয়ে বিস্তারিত হয়তো পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। কারণ একটা পর্যন্ত হয়তো 11টায় শুরু হয়েছে, একটা পর্যন্ত হয়তো এই সভা অনুষ্ঠিত হবে, পরবর্তীতে আমরা আসলে বিস্তারিত পরবর্তী সংবাদে জানাতে পারবো। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির খবর জানছিলাম। চরম আর্থিক সংকটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এতে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা সহ থমকে যাওয়ার পথে উন্নয়ন কাজও। অন্তর্বর্তী সরকারের সময় প্রায় 1000 কোটি টাকা বিল দেয়া আর সাবেক মেয়রের 1400 কোটি টাকার কার্যাদেশ দেওয়ার ঘটনা চাপে ফেলেছে নগর প্রশাসনকে। এমন পরিস্থিতিতে বেতন ভাতা পরিশোধে হিমশিম অবস্থা সংস্থাটির। আর্থিক ব্যবস্থাপনায় গলদ থাকায় এমন তীব্র সংকট তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। নাজিবুর রহমানের রিপোর্ট। দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থ সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে এতে দৈনন্দিন সেবা বন্ধ হওয়ার উপক্রম সংস্থাটির। যত্রতত্র বিল পরিশোধ আর উন্নয়নমূলক কাজের 1400 কোটি টাকার কার্যাদেশ চাপ বাড়িয়েছে অভ্যন্তরীণ তহবিলে। তথ্য বলছে 5 আগস্টের পর চাপ তৈরি করে সাবেক মেয়র সাইদ খোকনের সময়কালের বিল সহ প্রায় 1000 কোটি টাকা বিল পরিশোধ হয়েছে তহবিল থেকে। অন্যদিকে রাজস্ব আদায় হয়েছে অর্ধেকেরও কম। এতে অর্থ সংকট বেড়েছে সংস্থাটিতে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য বলছে গেল মাসে কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধে ঋণ করতে হয়েছে নগর প্রশাসনকে। চলতি মাসেও বেতন বোনাস নিয়ে শঙ্কা আছে তাদের। এই চরম অর্থ সংকটের অন্যতম কারণ রাজস্ব আদায়ে ঘাটতি, যা 2024 সালের গণ অভ্যুত্থানের পর উল্লেখযোগ্য হারে কমেছে। রাজস্ব আদায় গেল 2 বছর অনেক পিছিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। 23-24 অর্থ বছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় থমকে গেছে বিগত 2 বছরে। এতে দায় আছে রাজস্ব কর্মকর্তাদেরও। রাজস্ব কর্মকর্তাদের মূল কাজটাই হচ্ছে কত বেশি রাজস্ব আদায় করতে পারবেন। তখন সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য তেমন ছিল না, বরঞ্চ তারা বিভিন্ন ধরনের পলিটিক্যাল এফিলিয়েশনের সাথেই সংযুক্ত থাকবার চেষ্টা করেছেন। শুধু যে উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ছিল এমন না, তার পাশাপাশি অনেক সময় দেখা গিয়েছে যে যেই টাকায় ব্যয় করার কথা তার চেয়ে কয়েক গুণ ব্যয়ের উদাহরণও তৈরি করা হয়েছে। এবং বাংলাদেশে আওয়ামী সরকারের সময় যে অতি খরচের প্রবণতা, যে 100 টাকার খরচ 300 টাকা প্রজেক্ট নেওয়া, এই প্রবণতা থেকে কিন্তু সেই অন্তর্বর্তী সরকারের সময় এটা আমরা কমতে দেখিনি। অর্থ ব্যবস্থাপনায় ঘাটতি ছিল দক্ষিণের নগর প্রশাসনের, এমন মত অর্থনীতিবিদদেরও। নিশ্চয়ই কোনো রকমের বড় রকমের আর্থিক দুর্নীতি হয়েছে, তার কারণ সিটি কর্পোরেশনের ভিতরে অনেকগুলো আয়ের উৎস আছে এবং সেই আয়ের উৎসগুলো থেকে যদি শুধুমাত্র সম্পদ সংগ্রহ করা হয় তারপরেও এত কম আসলে রিসোর্স থাকার কথা নয়। 500-600 কোটি টাকা যদি হয়, ওই আয়টাও যদি হয় তাহলে সেই টাকা তো থাকতে হবে, তাই না? কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সেই টাকার কিন্তু 10 ভাগের 1 ভাগও নেই। এগুলোই কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে টাকাগুলো তাহলে কোথায় গেল। এমন অর্থ সংকটের মাঝে নতুন দায়িত্ব নিয়ে অনেকটাই কিং কর্তব্য বিমূঢ় নতুন প্রশাসক। অভিযোগের তীর সাবেক মেয়র ও উপদেষ্টার দিকে। 400 কোটি টাকার যেগুলো কোনো নাই, সমানে শুধু ওইগুলো অ্যাডভান্স তাদের ওয়ার্ক অর্ডার দিয়ে দিচ্ছেন। এত কোটি টাকা যে জায়গায় আমার ফান্ডে নাই টাকা, সে জায়গায় এত কোটি টাকা ওয়ার্ক অর্ডার কীভাবে দিল? তারপরে এটা ইন্টেনশনালি দেওয়া বা এর মধ্যে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা চেষ্টা করব আর রেভিনিউ বাড়াইতে, আমরা এটা অলরেডি চেষ্টা করছি। চলমান অর্থ সংকটে বিগত 2 বছরে উন্নয়নমূলক কাজের কার্যাদেশ পুনর্বিবেচনার কথা ভাবছে বর্তমান নগর প্রশাসন। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে 5,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়েছে। পার্বতীপুর তেল ডিপোর ব্যবস্থাপক আহসান কবির জানান, বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাচ্ছে। আসামের নুমালীগড় রিফাইনারি থেকে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। গত সোমবার থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মোট 5,000 মেট্রিক টন ডিজেল আসবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিলয়, দীর্ঘদিন পর ওয়ানডে ফিরেছে মিরপুরে, দর্শকদের উৎসাহ কেমন দেখছেন? এখন পর্যন্ত দর্শক উৎসাহ বলতে গেলে একদমই কম, যেহেতু মানুষ রোজার মাস, রমজান মাস চলছে। এখন পর্যন্ত মানুষ উপস্থিত হয়নি। খেলা শুরু হবে 2:15টায়। সে পরিস্থিতিতে মানুষ দর্শক আগ্রহ যতটুকু থাকার কথা ততটুকু আমরা দেখছি না, বাট হয়তো বা সময়ের সঙ্গে সঙ্গে সময় যত বাড়বে, যেহেতু ওয়ানডে ম্যাচ 50 ওভারে খেলা হবে দুই পক্ষেই, তো সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাড়া শুরু করবে দর্শক আগ্রহ। তো যদিও এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে, এটা একটি রোমাঞ্চকর বিষয়। অনেক দিন পর বাংলাদেশ ক্রিকেট আবারও মাঠে ফিরছে এবং ওয়ানডে আমরা সবশেষ খেলেছিলাম 5 মাস আগে, তো অক্টোবরে ক্যারিবিয়ানদের সঙ্গে বিপক্ষে সিরিজ খেলেছিলাম। তো এই সিরিজটা আমাদের জন্য একটি নতুন শুরুর বার্তা। মিরাজ যদিও কালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে এই সিরিজটি দিয়ে আমরা ওয়ানডে বিশ্বকাপের একটি যাত্রা শুরু করতে যাচ্ছি, নতুন শুরু করতে যাচ্ছি। যদি উনি বলেননি ঠিক কোন ঘরানা ক্রিকেট খেলবে বাংলাদেশ, তবে বাংলাদেশের একাদশটাও একরকম প্রায় নিশ্চিতই। মিরাজ তো থাকছেনই, সঙ্গে বাংলাদেশের 3 পেসার বা উইকেট যেহেতু খুব দারুণ চিরাচরিত মিরপুর উইকেটের মতো নয়, কালো উইকেট নয়, বেশ সাদা উইকেট, বেশ ব্যাটিং বান্ধব উইকেটই মনে হচ্ছে দূর থেকে দেখতে। তো এই সিরিজটা এবং ওয়ানডেটা দিয়ে আমরা যে নতুন শুরু বা ওয়ানডে এই বছরে আমাদের 22টা ওয়ানডে খেলতে হবে, যে নতুন শুরুর কথা বলছিলেন মিরাজ, সে তা কতটুকু সম্পন্ন হয় তা এখন সময়ের বিষয়। আজ যদিও টসে জিতলে কি করবেন না করবেন সেটা এখনও পর্যন্ত বা কালকে প্রেস কনফারেন্সে তিনি জানাননি, তবে শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক আগ্রহ এখন পর্যন্ত যা দেখছি হয়তোবা সময়ের সঙ্গে আরও বাড়বে। ইফতেখার, জানছিলাম বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে ম্যাচের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।